গুরুত্বপূর্ণ বিষয়, ওএমআর শিট তোমাদের উত্তরপত্রের সাথে দেওয়া থাকবে। সেই ওএমআর শিট দেখতে এরকম। এটা কি শিট? ওএমআর শিট। ওএমআর শিটটা হলো দেখতে এরকম। তোমাদের উত্তরপত্রের সাথে এরকম একটা শিট দিবে। এই শিটটা খুবই সতর্কতার সাথে পূরণ করতে হবে, কারণ তোমাদের পরীক্ষার যে খাতার নম্বরের হিসাব, এই হিসাবটা করবে একটা মেশিন। কে করবে? এই শিটটা মেশিনের মধ্যে ঢুকাই দেওয়া হবে, মেশিন অটোমেটিক্যালি কম্পিউটারের মাধ্যমে এটা হিসাব করবে। তাইলে এখানে কিন্তু কাটা ছেঁড়া করা যাবে না। এখন এই হচ্ছে তোমার ওএমআর এর শিট। ওএমআর এর শিটে কয়টা অংশ? একটা, দুইটা, তিনটা। কয়টা অংশ দেখতেছো? তিনটা। তোমরা পূরণ করবা শুধু এই প্রথম অংশটা, আর এই বাকি দুইটা পূরণ করবে স্যাররা। তাহলে তোমাদের কাজ কোথায়? এই শুধু প্রথম অংশে। এই যে দেখো লেখা আছে, প্রথম অংশ শিক্ষার্থী কর্তৃক পূরণীয় এবং কক্ষ পরিদর্শক কর্তৃক সঠিকতার যাচাইপূর্বক তারিখ সহ স্বাক্ষর প্রদান করবে। তাহলে এইখানে দেখো, আমি একটু বড় করে তোমাদের দেখাই। দেখা যায়? হ্যাঁ, আচ্ছা। তাহলে এই প্রথম অংশটা কিভাবে পূরণ করতে হবে আমি দেখাই। প্রথম অংশের এই যে উপরে যে বাক্সটা আছে না, এটা দেখতে পারতেছো, এই বক্স। এই বক্সে দাগ দেওয়া নিষেধ। এই বক্সে কি করা যাবে না? কোনো প্রকার দাগ দেওয়া যাবে না। এই বক্সের মধ্যে কলমই ধরা যাবে না, এটাতে দাগ দেওয়া নিষেধ। এই যে তারপরের যে অংশটা, এটার মধ্যে তোমাদের লিখতে হবে। কি কি লিখতে হবে? এক নম্বরে হচ্ছে বিষয় কোড। কি লিখতে হবে? তোমার 4টা বিষয় পরীক্ষা হবে না? বাংলা, ইংরেজি, প্রাথমিক গণিত আর বাংলাদেশের বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান, দুইটা মিলে একটা। তাহলে কি করতে হবে? তোমাদেরকে বিষয় কোড দেওয়া থাকবে, সেই বিষয় কোড অনুযায়ী আমি একটু কালো কলম নিয়ে নিলাম। ধরো তুমি বাংলা বিষয়ের ওএমআর এই শিটটা পূরণ করতেছ। কি বিষয়ের? বাংলা। এটা হচ্ছে মনে মনে ধরে নাও, বাংলা বিষয়ের ওএমআর উত্তরপত্রে এই শিটটা যেভাবে পূরণ করতে হবে, বাকি বিষয়গুলো ঠিক একইভাবে পূরণ করতে হবে। আচ্ছা, তাহলে এই নিচের দুই অংশে তোমার কোনো কাজ নাই। তোমার কাজ কোথায়? উপরের অংশে। উপরের অংশের যে উপরের যে বাক্সটা আছে, এই বক্সটা আছে, এই বক্সেও তোমার কোনো কাজ নাই। এখানে লেখা আছে এই বক্সের মধ্যে কোনো দাগ দেওয়া যাবে না। তাহলে এই বক্সে তোমার কোনো দাগ দেওয়া যাবে না। কোন বক্সে দাগ দিবা? এই যে পরের যে বাক্সটা আছে। তাহলে এক নম্বরে দেখো বিষয় কোড। ধরো বাংলা বিষয়ের বিষয় কোড হচ্ছে, আমি বোঝানোর জন্য বলতেছি 2। আমি কত লিখলাম এখানে? এই যে সবার উপরে যে খালি ঘরটা আছে না, এই ঘরে প্রথমে কলম দিয়ে সেই বিষয় কোডটা লিখতে হবে। ধরো বাংলা বিষয়ের বিষয় কোড হলো কত? 2। এখানে লিখে দিলা 2। এরপরে দেখো নিচে 4টা ঘর আছে, 1 2 3 4। এই ঘরের মধ্যে ওই যে রাউন্ড যে বৃত্তটা আছে, বৃত্তের মধ্যে কোন জায়গায় 2 লেখা আছে? এই যে এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 2। এই 2 নাম্বার ঘরটা, এই যে বৃত্তটা আছে, এই বৃত্তটা বল পয়েন্ট কলম আছে না, জেল পেন অথবা পেন্সিল, এগুলা কিন্তু ব্যবহার করা যাবে না। কি ব্যবহার করতে হবে? বল পয়েন্ট কলম, বল পেন। এটা দিয়ে এই বৃত্তটা সম্পূর্ণ এরকম ভরাট করে দিতে হবে। কি করতে হবে? এই 4 কোণা কিন্তু ভরাট করা যাবে না। কি ভরাট করতে হবে? এই যে বৃত্তটা অবশ্য আমার এটা একটু এলোমেলো হয়ে গেছে। আচ্ছা দেখ, এখানে হলো 2। তাহলে এই 2 নাম্বার ঘরটা একদম সুন্দর করে গোল করে এইভাবে কি করতে হবে? ভরাট করতে হবে। তাইলে তোমার এই বিষয় কোডের কাজ শেষ। এরপরে কি? রুল নাম্বার। ধরো তোমার একটা এনে দেওয়া 1 2 3 4 5 6 7 7 সংখ্যার একটা রুল নাম্বার। এটা তোমরা পাবা কোথায়? তোমাদের প্রবেশপত্রে। প্রবেশপত্রটা কোথায় পাবা? তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে। তো এই প্রবেশপত্রের মধ্যে তোমার রুল নাম্বার আছে না? ধরো আমি কাল্পনিক একটা রুল নাম্বার লিখতেছি তোমাদের বোঝানোর জন্য। প্রথমটা হয়েছে 7, দ্বিতীয়টা হলো 4, তারপরে হলো 0, তারপরে 3, তারপরে 6, তারপরে 2, লাস্টে হলো ধরো 8। এই হলো তোমার রুল নাম্বার। প্রথমে কি করতে হবে? এই যে ফাঁকা ঘরগুলি আছে না, এই যে 0-এর উপরে যে ফাঁকা ঘর, এখানে প্রথমে রুল নাম্বারটা কলম দিয়ে লিখতে হবে। কি কলম দিয়ে? বল পেন কলম দিয়ে। এরপরে এই বৃত্ত ভরাট করতে হবে। প্রথমে এটার সংখ্যাটা কত? 7।
তাহলে এখানে আমি দেখবো 7 নাম্বার বৃত্ত কোনটা, এই যে বৃত্তের মধ্যে 7 লেখা আছে না, এইটা এই একইভাবে এরকম গোল করে পূরণ করতে হবে, একদম ভরাট, মাঝখানে একটু খালি থাকলে কিন্তু হবে না, আবার বৃত্তের বাইরে গেলেও হবে না, আমার একটু এদিক সেদিক হয়ে যাইতেছে। এরপরে কত আছে 4, এই যে দ্বিতীয় ঘরে 4 নাম্বারটা পূরণ করো, ঠিক এইভাবে বল পয়েন্ট দিয়ে একদম পুরো ঘরটা পূরণ করে ফেলতে হবে, বুঝছো? এরপরে কত লেখা আছে 0, তাহলে এই যে 0 হলো প্রথমে, এই যে 0টা আমি পূরণ করে দিলাম। তারপরে কত 3, এই যে 3 আমি এখানে পূরণ করে দিলাম। তারপরে কত লেখা আছে 6, এই যে 6 নাম্বার ঘর পূরণ করে দিলাম। এরপরে কত লেখা আছে 2, এই যে 2 ঘরে, এই যে 2 নাম্বার ঘরটা পূরণ করে দিলাম। তারপর কত লেখা আছে 8, এই যে 8 নাম্বার ঘরটা পূরণ করে দিলাম। বুঝতে পারতেছো? আমার কিন্তু পূরণ করতে একটু এই চ্যাপ্টার ম্যাপটা হয়ে যেতেছে, এটা কিন্তু একদম রাউন্ড গোল করে ফেলতে হবে। তোমরা যখন বল পয়েন্ট দিয়ে খাতার মধ্যে করবা একদম গোল করতে হবে। তাহলে উপরে যেই সংখ্যাগুলি লিখবা ওই সংখ্যা যেই ঘরে আছে ওই ঘরের বৃত্তটা কি করতে হবে, এই ভরাট করে ফেলতে হবে বল পয়েন্ট কলম দিয়ে। এরপরে অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা, তোমরা অতিরিক্ত পেজ নাও না, পাতা নাও না, লুজ পেপার আমরা যেটা বলি, কয়টা লুজ পেপার নিছো এটা লিখতে হবে সবার শেষে। এইখানে ধরো 3টা লুজ পেপার নিচ্ছে, এখানে 3 লেখা 3 নাম্বার ঘরে এখানে গুল করতে হবে, এটা তোমাকে স্যার হেল্প করবে। ধরো এখানে হলো 3, তুমি 3টা পাতা নিছো, তাহলে 3 নাম্বার ঘরে এই গুল করে দিতে হবে, এই কাজটা স্যার করবে। কথা বুঝছো কি বুঝো নাই? এই যে পরীক্ষার্থীর নাম এই ঘরটা আছে না, হ্যাঁ, এই ঘরে এখানে সুন্দর করে তোমার নামটা কলমে লিখে দিতে হবে। কথা বুঝছো? মনে করো তোমার কারোর নাম হলো জান্নাত, এখানে কি করলা, জান্নাত লিখে দিলা। এই যে নিচে আরেকটা ঘর আছে না, এখানে কি লেখা আছে, ইনভিজিলেটরের স্বাক্ষর ও তারিখ। ইনভিজিলেটর কে? ইনভিজিলেটর কে? তুমি যেই রুমে পরীক্ষা দিতেছো ওই রুমে একজন স্যার ডিউটি করতেছে না, হ্যাঁ, উনি এখানে স্বাক্ষর করবে। তোমার এগুলো চেক করার পরে তোমার এগুলো সব ঠিক আছে কিনা চেক করার পরে উনি কি করবে, এখানে স্বাক্ষর দিবে এবং তারিখ লিখবে, তাহলে কিন্তু তোমার কাজ শেষ। এখন আসো, কোনো কারণে এই যে 2 নাম্বার ঘরে 4 আছে না, এখানে হওয়ার কথা 6 কিন্তু তুমি ভুলে লিখে ফেলছো 4। ভুল এরকম হইতে পারে না? যদি ভুল হয় তাহলে সেটা কি করতে হবে, ভুল হইলে তুমি এই সাইডটা 1 টানে কাটবা। কয় টান? 1 টানের বেশি 2 টান কিন্তু দেওয়া যাবে না, 2 টান দেওয়া যাবে না। অর্থাৎ তুমি কি লিখছিলা এটা যেন বোঝা যায়। কয় টান দিতে হবে? 1 টান। 1 টান দিয়ে তোমার হওয়ার কথা কত, এই যে উপরে তুমি সুন্দর করে এখানে 6টা লিখবা। লেখে তুমি প্রথমে 4 নাম্বার ঘর পূরণ করছো না, এটা যেভাবে আছে ওভাবেই থাকবে। যদিও এটা ভুল, এটা কাটাও যাবে না, ঘষা মাজাও করা যাবে না, ফ্লুইড দিয়ে মোছাও যাবে না, কারণ এটা মেশিনে পড়বে। এটা কাটাকাটি করলে ফ্লুইড দিয়ে ঘষলে মেশিনে এই ব্যাপারটা পড়তে পারবে না। তখন কি করতে হবে, নতুন করে তোমার আমার এই 6 নাম্বার ঘর পূরণ করতে হবে। এই 6 নাম্বার ঘর পূরণ করে দেয়া, তাহলে তুমি ভুল করছিলা, কাইটা সংশোধন করছো না, তাহলে একই ঘরে তোমার এখানে 2টা বৃত্ত ভরাট করা হয়েছে না। এই কথাটা তোমার ওই যে ইনভিজিলেটর স্যার যিনি আছে ওনাকে বলতে হবে যে স্যার আমার এটা তো ভুল হয়েছে। তুমি শুধু ভুল হয়েছে এতটুকু বলবা, বাকি তোমার যে কাজটা কীভাবে এটা সংশোধন করতে হবে এটা স্যারই বলে দিবে। এই ওএমআর কাগজটা কোনো অবস্থাতেই ভাঁজ করা যাবে না। কি করা যাবে না? ভাঁজ করা যাবে না। ভাঁজ করলে এটা মেশিনের মধ্যে ঢুকবে না, মেশিন এই কাগজটা আর পড়তে পারবে না। তাহলে তুমি বৃত্তি পরীক্ষায় কত নাম্বার পাইছো, তুমি বৃত্তি পাবা কি পাবা না, এটা কি ওনারা বের করতে পারবে? এই কাগজটা ভাঁজ করা যাবে না, ছিঁড়াও যাবে না, কাটাকাটি করা যাবে না, ঘষা মাজা করা যাবে না, আর হচ্ছে ফ্লুইড লাগানো যাবে না। কোনো ভুল যদি হয় সেক্ষেত্রে কি করবা, স্যারকে বলতে হবে। একটা কাইটা স্যারই বলে দিবে যে এটা তুমি কিভাবে ভুলটা সংশোধন করবা। ঠিক আছে? এই হচ্ছে তোমার ওএমআর শিট কিভাবে পূরণ করবা তার হচ্ছে নিয়ম। এখন এই যে বাকি 2টা পার্ট আছে, এই 2টা পার্ট কিন্তু শিক্ষার্থীদের জন্য না, এটা স্যাররা পূরণ করবে। এটা তোমার বিষয় না, এটা কিভাবে স্যাররা পূরণ করবে এটা এখানে লেখা আছে। এখন আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আছে তোমাদের জন্য, সেটা হচ্ছে তুমি যখন ওএমআর শিটটা পাবা, ওএমআর শিটটা পাওয়ার পরে যদি দেখো যে এটা লেখাটা অস্পষ্ট, লেখাটা কেমন, অথবা কিছু অংশ অস্পষ্ট আবার কিছু অংশ স্পষ্ট, তাহলে তুমি কি করবা, এটা নিবা না, স্যারকে জানাবো যে আমি এটার মধ্যে এই সমস্যা আছে। তাহলে এটা কি করা যাবে, চেঞ্জ করা যাবে। এখানে কিছু নিয়ম আছে, আমি পড়ে দেই। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক সরবরাহকৃত উত্তরপত্রের টপ কভার মানে হচ্ছে ওই ওএমআর, যেটা আমি তখন তোমাদের বললাম, মুদ্রণে কোনো ধরনের ত্রুটি বা
ক্রমিক নম্বর মুদ্রিত না থাকলে, উত্তরপত্র ছেঁড়া কাটা বা উত্তরপত্রের সাথে ডাবল ওএমআর থাকলে উত্তরপত্রটি অবশ্যই পরিবর্তন করে নিতে হবে। অর্থাৎ কোনো সমস্যা থাকলে সেটা তোমরা কী করবা? পরিবর্তন করে নিবা। কি করে নিতে হবে? পরিবর্তন করে নিবা। এই যে উত্তরপত্রের উপরে এখানে একটা বিষয় আছে, দেখো এখানে আমি তোমাদের দেখাই, এই যে একটা নম্বর আছে না, ক্রমিক নম্বর। কোনো কারণে যদি দেখো যে এখানে ওই মানে ক্রমিক নম্বরটা নাই, তাহলে ওইটা বাদ, এটার মধ্যে লেখা যাবে না। এটা কি করতে হবে? এটা বাদ দিতে হবে। তাহলে ছাপার যদি অস্পষ্ট থাকে, লেখার অস্পষ্ট থাকে, ক্রমিক নাম্বার না থাকে, তাহলে কি করতে হবে? সেটা বাদ দিতে হবে। উত্তরপত্রে কভার পৃষ্ঠার প্রথম অংশের বৃত্তাকার ঘরগুলো এমনভাবে ভরাট করতে হবে যাতে এগুলোর ভিতরে লেখা দেখা না যায়। তুমি যে বৃত্তটা ভরাট করবা ওর ভিতরে একটা লেখা ছিল না, 4 অথবা 5 অথবা এরকম একটা কিছু লেখা ছিল না, এমনভাবে ভরাট করতে হবে ওই লেখাটা যেন দেখা না যায়। বৃত্তাকার ঘরগুলো কালো কালির বল পয়েন্ট কলম দ্বারা ভরাট করতে হবে। এখন কেউ জেল পেন নিয়ে গেছো, কেউ পেন্সিল নিয়ে গেছো, এগুলোতে ভরাট করা যাবে? কি কলম দিয়ে ভরাট করতে হবে? কালো রঙের বল পেন। ওএমআর শিট উত্তরপত্র কোনো অবস্থাতেই ভাঁজ করা যাবে না। মার্জিনের জন্য স্কেল, পেন্সিল, কলম ব্যবহার করা বাঞ্ছনীয়। মার্জিন যদি টানতে চাও তাহলে তুমি কী করবা? স্কেল অথবা কলম, এটা ভিতরের পেজে, কিন্তু ওএমআরে এটা করা যাবে না। উত্তরপত্রের দ্বিতীয় পৃষ্ঠায় খালি অংশে যেখানে এ স্থান থেকে উত্তর লেখা আরম্ভ করতে হবে লেখা আছে, তার নিচ থেকে প্রশ্ন উত্তর লেখা শুরু করতে হবে। ওএমআরের নিচে দেখবা যে একটা জায়গায় লেখা আছে এইখান থেকে উত্তর লেখা শুরু করতে হবে, ঠিক ওই জায়গাটা নিচে থেকে উত্তর লেখা শুরু করবা। এখন দেখো তোমাদের জন্য বিশেষ, যারা পরীক্ষার্থী তাদের জন্য বিশেষ কিছু নির্দেশনা আছে। কি আছে? বিশেষ কিছু নির্দেশনা। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে প্রশ্নপত্র বিতরণের সময় হতে 1 ঘন্টা শেষ না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষার্থী কোনো কারণে পরীক্ষা কক্ষের বাইরে যেতে পারবে না। এটা আগেও তোমাদের বলছি। আরেকটা হচ্ছে পরীক্ষার সমাপ্তির পর প্রত্যেক শিক্ষার্থীকে কর্তব্যরত ইনভিজিলেটরের নিকট তার উত্তরপত্র জমা দিয়ে পরীক্ষার কক্ষ ত্যাগ করতে হবে। যে স্যার পরীক্ষার হলে ডিউটি করবে ওনার কাছে খাতাটা জমা দিয়ে তারপর আসতে হবে। কোনো পরীক্ষার্থীকে দিয়ে টপ কভারের প্রথম অংশ ছেঁড়া যাবে না। ইনভিজিলেটর পরীক্ষা শেষ হওয়ার পূর্বে টপ কভারের প্রথম অংশ ছিঁড়তে পারবেন না, তাহলে এটা কিন্তু ছেঁড়া যাবে না। সেলাইবিহীন উত্তরপত্র, অর্ধেক সেলাই করা উত্তরপত্র, ত্রুটিপূর্ণ উত্তরপত্র, উত্তরপত্রের সাথে ডাবল ওএমআর থাকলে পরীক্ষার কাজে ব্যবহার করা যাবে না। পরীক্ষার হলে পরীক্ষার্থী কোনো অবস্থাতেই মোবাইল ফোন বা অন্য কোনো ডিভাইস ব্যবহার করতে পারবে না। বিষয়টা বুঝছো তোমরা? তাহলে আজকের আলোচনার মূল গুরুত্বপূর্ণ বিষয়টা কি? ওএমআর শিট কীভাবে পূরণ করতে হবে, তাই না? তোমরা কি বুঝছো ওএমআর শিটটা কীভাবে পূরণ করতে হবে? তাহলে যেভাবে দেখছো ঠিক এইভাবে পরীক্ষার কেন্দ্রে, পরীক্ষার হলে তোমাদের উত্তরপত্রের ওএমআর শিটটা পূরণ করতে হবে। যদি ভুল হয়ে যায় তাহলে কি করবা? স্যারকে বলতে হবে যে এটা আমার ভুল হয়েছে, তাহলে স্যারই বলে দিবে যে এইভাবে এটা ঠিক করো। আর তুমি তো এটা ঠিক করার পদ্ধতি দেখছো না? কি পারবা তাহলে সবাই ওএমআর শিট পূরণ করতে? পরীক্ষার হলে মোবাইল নেওয়া যাবে? অন্য কোনো ডিভাইস নেওয়া যাবে? ক্যালকুলেটর নেওয়া যাবে? নেওয়া যাবে না, এগুলো নেওয়া যাবে না। পরীক্ষার কেন্দ্র থেকে, হল থেকে কতক্ষণ পরে বের হওয়া যাবে? 1 ঘন্টা পর। 1 ঘন্টা আগে বের হওয়া যাবে? যাবে না। এই বিষয়গুলি মাথায় রেখে তুমি পরীক্ষার হলে গেলা, সব কিছু ঠিকঠাক আছে, পরীক্ষার হলে যায় দেখো অ্যাডমিট কার্ড নেওয়া নাই, প্রবেশপত্র, তাহলে পরীক্ষার হলে ঢুকতে পারবা? পরীক্ষা দিতে দিবে? তাহলে ঠান্ডা মাথায় সকালবেলা যাওয়ার আগে ঠান্ডা মাথায় সবার আগে কি চেক করতে হবে? যে আমি প্রবেশপত্র নিছি কি নেই নাই। তাহলে পরীক্ষার কেন্দ্রে যাওয়ার আগেই প্রবেশপত্রটা নিশ্চিতভাবে তুমি নিছো, এটা নিশ্চিত করার পরে তারপরে পরীক্ষার কেন্দ্রে যাইতে হবে। ঠিক আছে? তাহলে ভালো থাকো সবাই, সবার পরীক্ষা ভালো হোক এই প্রত্যাশায় এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আচ্ছা।